বন্ধুরা, বাংলাদেশ সহ দূর দূরান্তের যে দেশ থেকেই আপনারা সংযুক্ত আছেন, সবাইকে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি ডক্টর জিয়া হায়দার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা একটি বিষয় নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থারই একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে কথা বলার জন্য চারজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। প্রথমেই আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আমাদের অতিথিদের সঙ্গে। আমাদের সাথে আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন শিপা হাফিজা। শিপা আপা, আপনাকে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে স্বাগতম। আমাদের সাথে আছে ডক্টর লেলিন চৌধুরী। ডক্টর লেলিন চৌধুরী বর্তমানে হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চেয়ারম্যান। আমাদের সাথে আছে আমার দুই বন্ধু, একজন আছেন আমিনউদ্দিন, অ্যাডভোকেট আমিনউদ্দিন। উনি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং অ্যাডভোকেট আমিনউদ্দিন এই পরপর দুবার উনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। এরপরে আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার ডক্টর আমিনুল ইসলাম। ব্রিগেডিয়ার আমিন এখন প্রফেসর হিসাবে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনসে একজন পরিচালক হিসেবে কর্মরত আছেন। ব্রিগেডিয়ার আমিন বিসিপিএস এ কাজ করার আগে উনি দুটো হাসপাতালের পরিচালক ছিলেন, যে দুটো হাসপাতাল এখন আমাদের সবার কাছে খুব পরিচিত কোভিডের জন্য। একটা হলো কুর্মিটোলা জেনারেল হসপিটাল এবং আরেকটা হলো ওয়েট মৈত্রী ফ্রেন্ডশিপ হসপিটাল। আপনাদের চারজনকেই স্বাস্থ্য ফোরামের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় চিকিৎসা অবহেলা। চিকিৎসা অবহেলার শিকার হয়নি এমন পরিবার অথবা ব্যক্তি আমাদের দেশে আসলে খুব কমই আছে। একটা ব্যক্তিগত ব্যাপার এখন না বললেই না। আমরা চার ভাইয়ের মধ্যে আমরা তিন ভাই ডাক্তার, কিন্তু আমার বাবা 2001 সালে মারা গিয়েছেন চিকিৎসা অবহেলার কারণে। আমার মাও এই এপ্রিল মাসে চিকিৎসা অবহেলার শিকার হয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে, এবং শেষ পর্যন্ত আমার মাও মারা যান এপ্রিল মাসের 23 তারিখে। তো চিকিৎসার অবহেলাটা আমাদের দেশে একেবারেই একটা কমন প্র্যাকটিস, এবং প্রায় দেখা গেছে যে চিকিৎসার অবহেলার যে আইনি প্রক্রিয়া বা আইনি যে সহায়তা, এটা পাওয়াটা খুব দুরূহ একটা ব্যাপার, এবং সেসব কারণেই আইনি প্রক্রিয়া পাওয়ার ক্ষেত্রে সবার কাছ থেকে নিরুৎসাহিত হতে হয়, এবং এই নিরুৎসাহিত হওয়ার বাস্তব কিছু কারণও আছে। আমরা জানি যে আমাদের সংবিধানে স্বাস্থ্য অধিকার এবং চিকিৎসা অবহেলার বিষয়টি ছিটেফোঁটা আকারে থাকলেও নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তা পর্যাপ্ত নয়। চিকিৎসা অবহেলার হাত থেকে প্রতিকারের ব্যাপারটি পরিপূর্ণভাবে আইনের কাঠামোর মধ্যেও আসলে তেমনভাবে নাই। কি কারণে এবং এই কারণেই প্রতিনিয়তই নাগরিকদের স্বাস্থ্য অধিকারের ভায়োলেশন খুব বেশি হচ্ছে। অবহেলার শিকার হচ্ছেন, অসন্তোষ বাড়ছে, ম্যালপ্র্যাকসিস বাড়ছে, ভায়োলেন্স বাড়ছে। যে ভায়োলেন্সের শিকার ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীরা প্রায়ই হচ্ছেন, এবং খুব দুঃখজনক ভাবে যেটা আমার বলতে হয় যে আমার একজন বন্ধু, আমরা একসাথেই একই ব্যাচে মেডিকেল কলেজে আমরা পড়াশোনা করেছি, উনি খুলনাতে একজন রোগীর আত্মীয়দের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। প্রকৃত অর্থে এই বড় দাগে যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে অধিকার নিশ্চিত করার জন্য যে আইনি কাঠামো, এটা আমাদের দেশে একেবারেই অপর্যাপ্ত। এ ব্যাপারে আপনাদের সকলের থেকেই শুনতে চাই, এবং আমি শুরু করতে চাই ব্রিগেডিয়ার আমিন আপনার কাছ থেকে। আপনি বিসিপিএস এর যোগদানের আগে দুটো হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন, এবং আপনার কাছ থেকে একটু ভিতরের যে খবর, একটা হাসপাতাল প্রশাসনের ভিতরের যদি চোখ দিয়ে আপনি দেখেন এই চিকিৎসা ব্যবস্থা অবহেলার ব্যাপারটিকে, আপনি কিভাবে আমাদের দর্শকদেরকে এটা উপস্থাপন করবেন? আমিন, মিউট আছেন আপনি। এখনো মিউট আছে। এখন হ্যাঁ, ঠিক আছে। না, অনেক ধন্যবাদ জিয়া। যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে আমাদের যে নেগলিজেন্সিটা হচ্ছে মেনলি, যেখানে আমাদের ফোকাস করতে হবে, এখানে আমাদের যে ডাক্তার, নার্স বা হেলথ ওয়ার্কার যারা আছে সবাইকেই কিন্তু আমাদের
বেশি কষাস হতে হবে। একটু আগে আমরা সবাই শুনলাম জিয়ার যে মার কৈতমতী হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতাল চিকিৎসার পর মারা গেছে, এখানে আমি অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিলাম। আমি দেখেছি প্রত্যেকটা স্টেপ কিভাবে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কিভাবে প্রত্যেকটা জায়গাতে আমরা নেগেটিভ একটা অ্যাটিটিউড থাকে। এখানে মেনলি যদি আমরা যাই যে এই কিভাবে এই নেগলিজেন্সিটাকে কমানো যায়, প্রথম কথা হচ্ছে আমাদের আইনের ভিতরে আনতে হবে লিমিটেশন, যেটা বলে লিমিটেশন ইন লিগ্যাল রেজিম। আমাদের কিন্তু বাংলাদেশে যে আইনগুলো আছে এখানে কিন্তু আমাদের হেলথ প্রফেশনালরা যদি কোনো রকম ইলিগাল কাজ করে সেখানে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। আমি ব্যক্তিগতভাবে ডাক্তার, এখানে আমাদের বড় ভাই লেনিন আছে, ডাক্তার জিয়া, আমরা সবাই কিন্তু জানি যদি শুধুমাত্র আমরা হেলথ যারা রিলেটেড কাজ করি তারা যদি আমাদের বিবেকের কাছে জবাবদিহি করি, শুধু বিবেকের কাছে। আমি কিন্তু পরিচালক হিসেবে আমার ডাক্তার নার্স সবাইকে সবসময় বলতাম যে আমরা we have to answerable to Almighty Allah whatever we are doing in this hospital or outside of the hospital। সেখানে আমাদের ভিতরে একটা কাজ করে আমাদের ডাক্তারদের ভিতর যে কিভাবে আমরা অর্থ উপার্জন করব। আমি সবসময় বলতাম যে ডাক্তারদের আর্নিং মানি ইজ দ্য বাই প্রোডাক্ট, আর মেইন এম ইজ টু সার্ভ দ্য হিউম্যানিটি, সার্ভ দ্য সিক পিপল। এইগুলোতে এখানে হিউজ একটা খালি স্পেস আছে যেখানে ডাক্তার সাহেবদেরকে মোটিভেট করতে হবে যে প্লিজ ডু ফর দ্য হিউম্যানিটি, নট ডু এনিথিং ফর আর্নিং মানি। এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের হেলথ সিস্টেমে মনিটরিং সিস্টেমটা খুবই দুর্বল। আমি দেখেছি যে আপনি দেখেন রিসেন্টলি যে টেলিভিশন বলেন নিউজ পেপার বলেন একটা জিনিস এসছে যে দুটা হসপিটাল সম্বন্ধে, আপনারা জানেন সব হসপিটালগুলোর নাম, রিজেন্ট হসপিটাল। দেখেন এখানে তাদের কোনো হসপিটালে লাইসেন্স নাই, সেই হসপিটালটাকে আমরা কোভিডের জন্য দিলাম, কোভিডের জন্য বললাম যে এই হসপিটাল দুটো কোভিডের জন্য যাবে, কিন্তু সেখানে লাইসেন্স নাই। এই জিনিসটা মনিটর করারও আমাদের কেউ নাই, দেখবার কেউ নাই। এখানে যে সমস্ত বিষয়ে রিপোর্টগুলো হচ্ছে সেগুলো দেখবার কেউ নাই। এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগোতে পারি। একটা জিনিস ঠিক আছে যে আমাদের দেশে ডাক্তারের সংখ্যা কম, নার্সের সংখ্যা কম, কিন্তু তাদেরকে অবশ্যই জবাবদিহিতার ভিতরে আনতে হবে। আমি আবারও বলি অবশ্যই জবাবদিহিতার ভিতরে আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর তাদের মনিটর করতে হবে, আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আর তাদের যেটা আমি একটু আগে বললাম তাদের মোরাল এবং এডুকেশনাল যে ভ্যালুটা, মেডিকেল ইথিক্স এর যে ভ্যালু, এটাকে বাড়াতে হবে। আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের যারা সিনিয়র প্রফেশনালস আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তাদেরকে খুব ঘন ঘন হসপিটালগুলোকে ভিজিট করতে হবে এবং হেলথ প্রফেশনালদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে যে what are the problems you are facing, we are here to solve your problems। যে অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তাদেরকে যেন এবং যারা হেলথ প্রোভাইড করবেন তাদের ভিতরে একটা সম্পর্ক থাকবে, একদম আত্মিক সম্পর্ক, আত্মার সাথে যেমন আত্মার সম্পর্ক, যে আমি পরিচালক হিসাবে যেন আমি যে কাজটা করতে পারি ডাক্তারদের জন্য, ডাক্তাররাও জানবে যে পরিচালক আমাদের জন্য জান দিয়ে দেবে। ঠিক একইভাবে দেশে যে স্বাস্থ্য পরিদপ্তর আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, এদের আরো আস্থা অর্জন করতে হবে চিকিৎসকদের, নার্সদের এবং আদার যারা হেলথ ওয়ার্কার আছে। ঠিক একইভাবে যেন আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাদের সাথে যেন আমাদের একটা সম্পর্ক থাকবে খুবই আত্মিক, যেন একে অপরের জন্য একে অপরের তরে। তাহলে কিন্তু আমরা এই যে মেডিকেল নেগলিজেন্সি থেকে অনেক দূরে যেতে পারবো। আরেকটা আছে আমাদের যে হেলথ প্রফেশনালস আছে তাদের অ্যাম্বিশনটা খুব বেশি হাই, যে হাউ টু প্রডিউস মানি, হাউ টু প্রডিউস, আমার ঢাকাতে একটা বাড়ি থাকতে হবে, আমার বাড়ি যদি কুষ্টিয়ায় হয় আমার কুষ্টিয়ায় একটা বাড়ি থাকতে হবে, আমার ভাইদের হেল্প করতে হবে, বাই এনি মিনস আই হ্যাভ টু আর্ন মানি। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরেকটা জিনিস আছে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট,
যেটা বলেছি একটু আগেই, যে মনিটরিং সিস্টেমটা আমি দেখেছি ডাক্তার সাহেবরা 8টার অফিসে 10টায় আসে, 2:30টার সময় যে বা 12:30টায় চলে যায় বেশ কিছু অংশ। এটা কিন্তু আমি স্পষ্ট করে বলতে পারি about 25% of the health professionals are not coming in the office in time and going outside of the office. আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা সমস্ত কিন্তু একটাই, যে তারা যখন হয়তো দূরে চেম্বারে যাবে, যদি 2:30টায় ছুটি হয় সেখানে তার 5টায় পৌঁছাতে পারবে না। এই অনেকগুলো ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলোকে অবশ্যই মিটিগেট করতে হবে। কেন আমাদের ডাক্তার সাহেবরা প্রাইভেট চেম্বারের প্রতি বেশি আকৃষ্ট দেন দা হসপিটালে কাজের ব্যাপারে? এবং হসপিটালে কাজের যে আরেকটা জিনিস আছে, ডাক্তার সাহেবদের যে সমস্যাটা, তাদের এটা পোস্টিং ট্রান্সফার। এটা কিন্তু মন্ত্রণালয়ের কাছে তারা এত বেশি মানে করুণার পাত্র হয়ে যায়, আমার কাছে খুবই মনে হয় এক সময়কার তুখোড় ছাত্র। আমি তো সবসময় বলি ডাক্তার যারা আছে দে আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্যাট টাইম। আমি মনে করেন আমি 80 সালে তো এমবিবিএস এ ভর্তি হয়েছি, অর্থাৎ 80 সালে কিন্তু যারাই ডাক্তারে ভর্তি হয়েছে তারা কিন্তু ওই সময়ের বেস্ট স্টুডেন্ট। কিন্তু কালের পরিক্রমায় পাশের পরে হয়তো অনেক আমরা সমস্যার ভিতর পড়ে যাই, কি আমাদের ভিতর সেই স্পিরিটটা আর কাজ করে না। কেন করে না? আমাদের প্রশাসন এবং আমরা যারা ডাক্তার তাদের ভিতর কিন্তু একটা বিরাট গ্যাপ আছে, স্টিল এক্সিস্টিং। আমি পরিচালক হিসেবে মন্ত্রণালয়ে আমি নিজে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছি, ডাক্তার সাহেবদের পোস্টিং ট্রান্সফার ঠিক করবার জন্য, তাদের প্রমোশন ঠিক করবার জন্য, তাদের ইনক্রিমেন্ট ঠিক মতো লাগানোর জন্য। এই সেক্টরগুলোকে অবশ্যই আপনাকে অ্যাড্রেস করতে হবে। যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে তারা কাজ করার শক্তি কোথায় পাবে? তারা কাজ করার যে আশা তাদের, এটা তো পাবে না তারা। মনে করেন একজন ডাক্তার আমাকে বললো যে আমি 13 বছর ধরে উপজেলায় আছি, কিন্তু আবার কেউ আছে 3 বছর উপজেলায় আছে চলে আসছে, কারণ তারা ম্যানিপুলেট করতেছে। কিন্তু এখানে উই হ্যাভ টু ডেভেলপ এ সিস্টেম। যদি আমরা সিস্টেমটাকে ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু আমরা দিন দিন পিছিয়েই যাব। আমাদের যে অবকাঠামো আছে, অবকাঠামোটা খুবই দুর্বল। এই দুর্বল অবকাঠামো নিয়ে আমরা আগে এগুতে পারবো না। আমি একটা কথা বলি, আমি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন তখন আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে অনেক কাজ করেছি কুর্মিটোলা জেনারেল হসপিটাল এবং কুর্মিটোলা হসপিটালের জন্য। স্যারকে আমি বলতাম যে স্যার প্লিজ ডেভেলপ এ সিস্টেম। মন্ত্রী হওয়ার পরে আমার একদিন কথা বলার সুযোগ হয়েছে, তখন আমি এই কথাগুলো স্যারকে বলতে পেরেছি। তখন বলছে যে ঠিক আছে আমরা চেষ্টা করছি। কিন্তু আসলে আমরা অন গ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছি, আমরা আসলে খুব হতাশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমাদের সিস্টেমটা ডেভেলপ না করে, আমাদের মনিটরিং সিস্টেম যদি ডেভেলপ না করে, যদি আমাদের মেডিকেল প্রফেশনালস এর নাম্বার বাড়ানো না হয়, আমাদের ডাক্তার সাহেবদের যদি মোরাল ইথিক্সটা না বাড়ে এবং অনৈতিকভাবে অর্থ উপার্জন করার এই স্পিডটা যদি না কমে, তাহলে কিন্তু জিয়া আমাদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল আমি এ ব্যাপারে খুবই সন্দিহান। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার আমিন। আচ্ছা, আপনার ভিডিওটা মনে একটু অন করা দরকার। আমি এখন একটু যেতে চাচ্ছি আমাদের অ্যাডভোকেট আমিনুদ্দিনের কাছে। অ্যাডভোকেট আমিনুদ্দিন, আপনি একজন আইনজীবী এবং আপনি ভালোভাবেই জানেন যে কোনো সময় সুনির্দিষ্ট আইন দরকার হয়, এথিক্যাল এবং মোরাল যে দায়িত্বগুলো সেগুলো পালনের জন্য দরকার হয়, যেটা ব্রিগেডিয়ার আমিন একটু আগেও বললেন। হ্যাঁ, যেমন ধরেন 2013 সালে সরকার কিন্তু একটি আইন পাশ করেছিল যেটাকে বলা হয় পিতামাতার ভরণ পোষণ আইন 2013। পিতামাতা কিন্তু আমাদের ভরণ পোষণ করাটা এটা আমাদের একটা মোরাল দায়িত্ব, পারিবারিক দায়িত্ব। তারপরে একটা আইন করার প্রয়োজন হয়েছিল। আপনার কি মনে হয় যে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এই ধরনের একটি আইন প্রণয়ন আজ একটা সময়ের দাবি? এবং এ ব্যাপারে দেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের কি করণীয় আছে, আসল করণীয় গুলো কি কি আছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আমিনুল ইসলাম সাহেব যেটা আমাকে বললেন, আমাদেরকে বললেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমি যখন স্কুলে পড়ি, আমার ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটা কিন্তু মেডিকেলে পড়বে, যারা কিন্তু আমাদের সাথে আমরা যারা মিডিয়েকর আর ওরা কিন্তু সবচেয়ে ভালো যারা ছিল।
আমি যখন কলেজে পড়ি আমাদের সবচেয়ে ভালো ছেলেটা যারা স্ট্যান্ড করে বা আমাদের সময় তো ওই যে জিপিএস সিস্টেম ছিল না, যারা স্টার পেতো বা স্ট্যান্ড করতো তারা কিন্তু অধিকাংশ মেডিকেল কলেজে পড়তো, কেউ কেউ আবার কিছু ইঞ্জিনিয়ারিং এ পড়তো। তো সেই ছেলেগুলো যখন ডাক্তার হওয়ার পরে, একজন প্রফেসর হওয়ার পরে, প্রফেসর হলে তো তাও কিছু সম্মান পান, কিন্তু তার আগে যখন উনি অ্যাসোসিয়েট প্রফেসর থাকেন তখন মন্ত্রণালয়ে যান, হয়তো ডেপুটি সেক্রেটারি যিনি তার চেয়ে হয়তো 20 বছরের জুনিয়র, এবং তিনি যখন হয়তো অনেক ভালো প্রথম ছিলেন বা প্রথম ছাত্র মানে ক্লাসের তিনি ফার্স্ট বয় ছিলেন, তখন কিন্তু ওই তার সাথে যিনি কাজ করেন ক্যালিবারের স্টুডেন্ট ছিলেন, এবং তিনি ওই মিনিস্ট্রিতে দেখবেন ওই সময় সচিব হয়ে বসে আছেন। তার সাথে উনি কথা বলতে গেলে দেখেন তার সাথে যে প্রটোকল, তারকে যে স্যার, এই করতে করতে কিন্তু একজন ডাক্তারের যে মানসিক কি অবস্থা হয় সেটা আমি সম্পূর্ণভাবে যেন আমিনুল হক ইসলাম সাহেবের সাথে একমত, যে এইটা কিন্তু আমাদেরকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। আমাদের এই যে মানসিকতাটা, উপনিবেশিক মানসিকতাটা, এবং ডাক্তারদের আমি মনে করি যে অ্যাডমিনিস্ট্রেশনটা ডাক্তারদের হাতেই থাকা উচিত। হ্যাঁ, 2-4 জন হয়তো পারে নাই, সেটা তাদের ব্যক্তিগত ব্যর্থতা, কিন্তু আমি মনে করি না প্রফেশন হিসেবে তাদেরকে এইভাবে আরেকজনের মাধ্যমে তারা হবেন, পরিচালিত হবেন। এটা কিন্তু আমি 100 ভাগ সমর্থন করি। আর আপনি যে কথাটা বলছেন যে আইনটা, আমিও মনে করি সবগুলো আইনকে কিন্তু কোডিফাইড করে নতুন আইন করা উচিত। কারণ আপনি জানেন, আপনি যেটা বলছেন এটার সাথে একমত আমি, ডাক্তারদের বিরুদ্ধে কিন্তু খুব একটা কিছু করার নাই। এই যে আপনি যেটা একটা মেডিকেল প্র্যাকটিশন অ্যান্ড দি প্রাইভেট ক্লিনিকে একটা আইন আছে, অর্ডিন্যান্স 1982, সেইখানে একটা ছোট শাস্তির ব্যবস্থা করা আছে। সেই শাস্তিও কিন্তু দেওয়া যাবে না যদি মামলাটা না করে, যদি মামলাটা কি জানি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বা তার থেকে ক্ষমতাপ্রাপ্ত কেউ না করেন, সেই মামলা কগনাইজেন্স নেওয়া যাবে না। আপনি দেখেন পেনাল কোডে মামলা করা যাবে 304-এর, যদি কারো মৃত্যু হয়, অথবা অন্য আর কয়েকটা ধারায় মামলা করা যাবে তাদের জন্য। কিন্তু এইগুলোকে বিক্ষিপ্ত ভাবে খোঁজাখুঁজি না করে, হ্যাঁ একটা কোডিফাইড যদি আইন করা যায়, সবকিছুটা মিলিয়ে তো করা যায়। কিন্তু সুপ্রিম কোর্ট এখানে কিন্তু মানে আমাদের, আপনারা জানেন আমাদের দেশের বা সব দেশেই প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগ আছে। সুপ্রিম কোর্ট আইন বিভাগকে বলতে পারে না আপনি আইন করেন। সুপ্রিম কোর্ট যেটা বলতে পারে যে আইন করা প্রয়োজন, আমার মনে হয় এইভাবে একটা আইন করা যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট কারো নির্দেশনা দিতে পারবে না এই আইনটা করেন, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ডোমেইন, তাদের নিজস্ব এখতিয়ার। আইনটা কিভাবে হবে, হ্যাঁ আইন করার পরে আইনে যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তখন সুপ্রিম কোর্ট আইন বাতিল করতে পারবে, কিন্তু আইন করার কথা বলতে পারে না। এটা আমাদের মানে কোর্টের বা আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদের এই সুযোগটা রাখা হয়নি। তাহলে এটা কাজ ইনিশিয়েটটা করতে হবে কি? এটা হচ্ছে যে আইন বিভাগের কাজ, সংসদের আমাদের যারা সংসদ সদস্য আছেন, সংসদ সদস্য, জি আইনসভা যারা কাজ করেন তাদেরই কাজ। এবং এই জন্য আমার মনে হয় এখন সময় আসছে আমাদের সবাই যদি সোচ্চার হই, অবশ্যই একটা আইন হবে। কারণ আপনি দেখেন প্রাইভেট ক্লিনিক গুলো কি হচ্ছে, আপনি দেখেন ডাক্তার সাহেব, আপনি যেটা নেগলিজেন্স, এই কোভিড এর সময় আমরা দেখতে পাচ্ছি মানুষকে দেখতে পাচ্ছে না, তারা দেখে না, মিথ্যা রিপোর্ট দিচ্ছে, কোনো পরীক্ষা না করে রিপোর্ট দিচ্ছে, ওদের ভিতরে মামলা হচ্ছে না, সঠিক মামলা হচ্ছে না। আপনি দেখেন এই যে রিজেন্ট হাসপাতালের শাহেদ নামে যে ভদ্রলোক, উনি তো একটা মহান ছিলেন, আমাদের কি বলে আমাদের উপদেশ দানকারী ছিলেন। উনি তো টিভি খুললেই উনাকে দেখতাম, টিভিতে উনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। সেই মহান ব্যক্তির বিরুদ্ধে কিন্তু এখনো 304-এর হত্যা মামলা হয়নি। আপনি কি জানেন যে উনার রিপোর্টের কারণে উনি যা কোনো লোকটা হয়তো দিয়েছেন নেগেটিভ, সেই লোকটা যদি পজিটিভ হয়, সে যদি মারা যায়, তাহলে তো সম্পূর্ণ দায়িত্ব তার এই ভুল রিপোর্টের কারণে উনি চিকিৎসা পাননি। একইভাবে আরেকটি যেমন ওই যে জেকেজি যারা ছিল, আরিফ চৌধুরী, এবং আরেকজন ডাক্তার ছিলেন উনি সাবরিনা চৌধুরী, তো উনাদেরও তো একই অবস্থা। আপনি দেখেন আমাদের দেশের যে এই অবস্থাগুলো, এইসব আমার মনে হয় এখন সময় আসছে যুগোপযোগী একটা আইন করতে হবে, যেখানে সবকিছুকে একত্রিত করতে হবে, এবং এই আইনের মাধ্যমে হ্যাঁ কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি দিতে হবে, এবং কেউ অন্যায় না করলে তাকে শাস্তি দেওয়া যাবে না। ডাক্তার সাহেব যদি তার সৎভাবে কাজ করেন, যদি করতে যা ভুল করেন, সেটা কিন্তু তার অপরাধ না। কিন্তু এভাবে যে প্রতারণা করলেন যে এই লোকগুলো, এগুলো কত বড় অপরাধ দেখেন। এটা শুধু প্রতারণার মামলা হবে না তো, কারণ তাদের এই রিপোর্টের কারণে কোনো লোক যদি চিকিৎসা না নিয়ে মারা যান, তাহলে সেই দায়িত্ব কার? ওই লোকের যে রিপোর্টটা মিথ্যা রিপোর্ট দিছে, এবং জেনে শুনে। এটা কি নরহত্যা না? সে জানতো এই লোকটা মারা যাবে, তার এই মিথ্যা রিপোর্টের কারণে, তারপর সেটা করে গেছে। এইসব বিষয়গুলো আমার মনে হয় এখন
চিন্তা করার সময় আসছে। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করে একটা যুগোপযোগী আইন করতে হবে। ধন্যবাদ অ্যাডভোকেট আমিন। আপনি ৩০৪ ধারার কথা বললেন। আমি আজকেই এই আলোচনা আসার আগে আমি নিজে একটু দেখছিলাম যে আসলে কি কি আইন কোথায় কি আছে। এখানে আমি দেখলাম যে ৩০৪ ধারাতেও বলা আছে যে ৩০৪ একজন রোগীর, একজন চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয়, যদি রোগী কোনো রকম অভিযোগ করে, তাহলে পরে রোগীর সাথে ওই চিকিৎসা প্রতিষ্ঠান অথবা ডাক্তারের একটা চুক্তিপত্র থাকতে হবে। হ্যাঁ, চুক্তিপত্র থাকতে হবে। হ্যাঁ, ওই চুক্তিপত্র যদি থাকে তাহলেই ৩০৪ না ধারার না না ৩০৪ এটা লাগবে না, ৩০৪ এটা লাগবে না, এটা আরেকটা সেকশনে আছে, এটা না, আমি ওটা বলতেছি। ৩০৪ লাগবে। হ্যাঁ, ৩০৪ হচ্ছে যে কেউ যদি মানে অসাবধানতার কারণে, তার নেগলিজেন্সের কারণে কারো মৃত্যু ঘটে, মারার ইচ্ছা ছিল না কিন্তু তার নেগলিজেন্সের কারণে মৃত্যু ঘটে, তাহলে ৩০৪ মামলা করা যাবে, তার শাস্তি হবে। ধন্যবাদ। তো এখন আমি একটু যেতে চাচ্ছি ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে। আপনি জানেন যে স্বাস্থ্য খাতের আমাদের দেশ বা যে কোনো দেশেরই লক্ষ্য হলো সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা। আমরা বলি ইউনিভার্সাল হেলথ কাভারেজ, এবং আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার যেটা আমাদের দেশে অত্যন্ত হাই, 70% আমাদের টোটাল হেলথ এক্সপেন্ডিচারের টাকাটা আমাদের পকেট থেকে দেওয়া লাগে, মানুষের পকেট থেকে দেওয়া লাগে। হ্যাঁ, এই এক্সপেন্ডিচার কমানো বা স্বাস্থ্য সেবা নিতে যেয়ে যেন কেউ আপনার এক্সট্রিম পভার্টিতে চলে না যায়। এই যে আমরা বলি ইম্পোভারিশমেন্ট, আমাদের দেশে প্রতি বছর 4% জনসংখ্যার 4% এই ইম্পোভারিশমেন্টে চলে যায় শুধুমাত্র স্বাস্থ্যের খরচ ব্যয় বহন করার জন্য। তো এই ইউনিভার্সাল হেলথ কভারেজকে অ্যাড্রেস করার জন্যই আসলে 1982 সালে, যেটা অ্যাডভোকেট আমিন বললেন, যে স্বাস্থ্য অর্ডিন্যান্স এটা করা হয়েছিল বেসরকারি খাতে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এগুলো প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে সরকারের কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করতে পারে, দে ক্যান কমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্ট সিস্টেম। হ্যাঁ, কিন্তু আমরা এখন দেখছি যে আপনার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন রকমের আপনার অভিযোগ। হ্যাঁ, আপনার বেশি টাকা রাখছে, ঠিকমতো চিকিৎসা দিচ্ছে না। হ্যাঁ, তো আপনার কাছে একজন হাসপাতালের যদি আপনি একজন চেয়ারম্যান হিসাবে ওই দৃষ্টিভঙ্গি যদি আপনি দেখেন, এই সমস্যাটা কি? এই একটু আগে যে আমাদের ব্রিগেডিয়ার আমিন বললেন এবং অ্যাডভোকেট আমিন যে স্বাস্থ্য আইনের দুর্বলতার কথা বললেন, শুধু কি এইটাই, নাকি আপনাদের বেসরকারি খাতের যে নিজস্ব হাসপাতাল ব্যবস্থাপনা, আপনাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড গুলোকে বজায় রাখা, ওগুলো অনেকাংশে দায়ী, যেটা শুধু আইন দিয়ে সমাধান করা যাবে না? ধন্যবাদ। আমরা মেডিকেল নেগলিজেন্স এর বিষয়টাকে দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে ব্যক্তির দৃষ্টিকোণ থেকে, একটি হলো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে। আমি যদি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে যাই, তাহলে ঝামেলাটা বোধ হয় পুরোটাই আমাদের সামনে চলে আসে। ধরুন, রিজেন্ট হাসপাতাল একটি প্রতারক প্রতিষ্ঠান, এই প্রতারক প্রতিষ্ঠানের গত 6 বছর যাবত লাইসেন্স নেই। তার সাথে সরকার একটি MOU স্বাক্ষর করলো। সেই অনুষ্ঠানে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ডিজি হেলথ ছিলেন। সরকার একটি প্রতিষ্ঠানের সাথে একটি MOU স্বাক্ষর করছে, সেই প্রতিষ্ঠানটি কি বৈধ না অবৈধ, তারা এইটুক দেখার প্রয়োজনীয়তা বোধ করলেন না। আমি আবারও বলছি, তারা এইটুক দেখার প্রয়োজনীয়তা বোধ করলেন না। তার মানে যাদের উপর দায়িত্ব সার্ভিলেন্সের, ব্যবস্থাপনার, পরিচালনা করার, তারা জানেন না তাদের কাজটি কি। তাহলে যদি আমি পুরো বিষয়টার মধ্যে খুঁজতে যাই, কি দাঁড়াবে? আমি নানা জায়গায় একটি কথা বলি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা একটু জীর্ণ রুগ্ন। এর গায়ে একটি চাদর ছিল, COVID-19 ঝড়ে সেই চাদরটা উড়ে গিয়েছে, তার রূপটা বেরিয়ে এসছে বলেই আমার স্বাস্থ্যমন্ত্রী, আমার স্বাস্থ্যের ডিজি একটি অবৈধ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে যায়। তাহলে যে দায়টা আমরা রিজেন্টের ঘাড়ে চাপাচ্ছি, যারা চুক্তিটা করলো তাদের ঘাড়ে কি কোনো দায় চাপবে? আমি নিশ্চিত অ্যাডভোকেট আমিনুদ্দিন এই জবাবটা দিতে পারবেন ভালো মতো। তার মানে কোথায় দাঁড়িয়েছি আমরা? আমরা বলছি কোভিডের সময় আমরা 4টা সমস্যার মুখোমুখি। একটি হচ্ছে COVID-19 করোনা ভাইরাস, একটি হচ্ছে অদক্ষতা, অনিয়ম, একটি হচ্ছে অব্যবস্থাপনা, একটি হচ্ছে দুর্নীতি। দেখুন, আজকের পৃথিবীতে চিকিৎসক বলুন, অ্যাডভোকেট বলুন, অথবা যে কোনো চাকরিজীবী বলুন, ইঞ্জিনিয়ার বলুন,
ব্যক্তি তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না, সে যে ব্যবস্থাপনার ভেতর দিয়ে কাজ করবে তার উপরে। ওই আমরা মাসুদিন সেই বিখ্যাত কথাটা বলতে পারি যে আখ মারাইয়ের যন্ত্রের ভেতরে সাদা আখ অথবা কালো আখ যেটাই দাও একই রস বেরোবে। এখন ব্যবস্থাপনাটা হচ্ছে আখ মারাইয়ের যন্ত্র, সেটি রাষ্ট্র নিয়ন্ত্রিত। রাষ্ট্র কি চায়? দেখুন, রাষ্ট্র চাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য সেবাটি বেসরকারি খাতে চলে যাক। রাষ্ট্র চাচ্ছে এর উপরে যে ধরনের নজরদারি করা দরকার সেটি করা হবে না। করা হবে না বলেই কিন্তু একটি সার্কামসিশন করার জন্য একটি 5 স্টার হাসপাতালে 80,000 টাকা লাগে, আর একটি সাধারণ হাসপাতালে এটি 4,000 টাকা লাগে। এই যে বিভাজন, এটা তো আইনের মধ্যে আনতে হবে। আমাদের একটা ঝামেলা হয়ে গেছে কি, আমরা মুক্তবাজার অর্থনীতি বলতে মনে করি যার যা ইচ্ছা তাই করবে। এটিকে যে নিয়ন্ত্রণ করতে হবে, দেখাশোনার মধ্যে রাখতে হবে, সেটি ভুলে গিয়েছি। এই এই প্রেক্ষাপটে দেখুন, বাংলাদেশের ইতিহাসে মেডিকেল নেগলিজেন্সের সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটেছে কোভিড-19 আসার পরে। হাসপাতালে গিয়ে রোগী ভর্তি হতে পারছে না, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে, পথিমধ্যে মারা যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি কাকে কাঠগড়ায় দাঁড় করাবো? সরকার ঠিক করলো কোভিড-19 রোগীরা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হবে, অন্য হাসপাতালে তাদের ভর্তি করা হবে না। যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরকম একটি রোগী আসলো, ওই রোগীটার ওখানকার ডাক্তার মনে করলো, সন্দেহ করলো যে এটি কোভিড-19 রোগী। সে বললো তুমি কুর্মিটোলা একটা কোভিড ডেডিকেটেড হাসপাতালে যাও। কুর্মিটোলা যাওয়ার পরে সে বললো তোমার করোনার রিপোর্ট কই? রিপোর্ট তো নাই, তুমি কিভাবে কোভিড? সে আবার ঢাকা মেডিকেল আসতে গেল, পথিমধ্যে মারা গেল। তাহলে বলুন তো এই ঝামেলাটা কে করলো? ঝামেলাটা করলো ব্যবস্থাপকেরা। তারা ভুলে গিয়েছিলেন যে আদেশ দিলে, প্রজ্ঞাপন জারি করলে সেই প্রজ্ঞাপনের সাথে যে কনসিকুয়েন্স গুলো ঘটবে তাকে মিটিগেট করার জন্য, তাকে সলভ করার জন্য অনেকগুলো বিধিবিধান থাকা দরকার। বেসরকারি হাসপাতালে তখন রোগীরা আসতো, হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞেস করতো তোমার কোভিড এর সার্টিফিকেট আছে, টেস্ট আছে? নাই। তাহলে তুমি কোভিড না নন কোভিড আমি কিভাবে বুঝবো? এবং এই যে কোভিড এর যুদ্ধে বাংলাদেশ 2000 কিট নিয়ে, পরীক্ষার কিট নিয়ে 17 কোটি দেশের মানুষের তারা দায়িত্ব নিল এবং একটা জগা খিচুড়ি পাকিয়ে গেল। আমরা দ্বিতীয় পর্যায়ে বললাম যে দেশের একটি দুঃসময়। আমি প্রবন্ধও লিখেছি, পত্রিকাতে লিখেছি, টেলিভিশনেও বলেছি, মন্ত্রীর সামনে এটি বলেছি যে এই 3 মাসের জন্য অন্তত বাংলাদেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালকে একত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালনা করা হোক, 3 মাসের জন্য জাতীয়করণ করা হোক। তাহলে কি দাঁড়াবে? সরকার পুরো বিষয়টাকে চালাতে পারবে, সেটিও গেল না। এখন আমরা এই প্রবলেম কিভাবে সলভ করব? দেখুন, একটি পরিবারের 4টি সন্তান, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন থানার পুলিশ অফিসার এবং একজন ধরুন রাজনীতিবিদ। আপনি যদি একা ওই একজন ডাক্তার একজনের কাছে মহামানুষের মতো, মহামানবের মতো, পাদ্রীর মতো, মিশনারির মতো মহত্ব প্রত্যাশা করেন, এটি হবে না। কারণ দেশটা যা তাই, এবং দেশটা এটি বলেই তো পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু একই রকম। যদি আইনের প্রয়োগ এবং আইনের আওতা না থাকে, এক একজন অসভ্যের মতো আচরণ করে। এই আচরণ করে বলেই কিন্তু পৃথিবীর সব দেশে আইন রয়েছে, আইন রক্ষাকারী, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আইন ভঙ্গের বিচার রয়েছে। অতএব যদি আমরা কেউ মনে করি আমি শুধু ডাক্তারের কাছে উন্নত নৈতিকতা প্রত্যাশা করব, সমাজের অন্য সবাই রসাতলে যাবে, তাহলেও ঘটবে না। একটি হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ অল অর্গানস অফ দ্য স্টেট, এটি করতেই হবে। দেখুন, যে আইনসভায় আইন পাশ হবে, সে আইনসভায় কারা আছে? এমপি পাপলুরা আছে। আমি পাপলুরা বলছি কিন্তু বহু বচনে, কারণ এরকম 2 জন এমপির পরিচয় আমরা পেয়েছি। পাওয়ার পরে আমরা এখন জানি না আর কতজন আছে। আপনি পুলিশের কথা বলবেন, আপনি ইঞ্জিনিয়ারের কথা বলবেন, রাজনীতিবিদদের কথা বলবেন। আপনি দেখুন, আমিরুদ্দিন সাহেব, অ্যাডভোকেট আমিরুদ্দিন আমার চেয়ে ভালো বলতে পারবেন যে মানুষটি তার দল ক্ষমতায় আসার আগে খালি পায়ে রাস্তায় হাঁটতো, তার দল ক্ষমতায় আসার 3 মাস পরে তার একটি ফ্ল্যাট, একটি গাড়ি কিভাবে হয়। তার মানে সমাজে যখন অবৈধ আয়কে বাধাগ্রস্ত করা হয় না, আইনের আওতায় আনা হয় না, অপ্রতিহত ক্ষমতার শাসনকে যখন আইনের আওতায় আনা হয় না, যখন
এটা চলতে থাকে তখন কি দাঁড়ায়? দেখুন, আমার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কেন মানুষের আস্থা থাকবে? আমার ডিজির করোনা হলো, সে কোথায় ভর্তি হলো? তার আওতাধীন কোনো হাসপাতালে ভর্তি হওয়ার তার সাহস ছিল না, কারণ সে নিজে জানে সে অব্যবস্থাপনার প্রধান নায়ক। আমার সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্রয়াত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন এবং সেখান থেকে তিনি আরেকটি বিশেষ হাসপাতালে গেলেন। তিনি যে হাসপাতাল, যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, সেখানে ভর্তি হওয়ার সাহস পেলেন না। কেন পেলেন না? কারণ তিনি জানেন যে তার সময় এবং এখন কি হচ্ছে। তাহলে কি হতে হবে? এই যে সার্বিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আইনের শাসন, শুধু একটা ক্ষেত্রে না, সর্বত্র সুশাসন, সর্বত্র সুশাসন। এটি। দ্বিতীয় কথা হচ্ছে মেডিকেল সেক্টরে একটি সুরক্ষা আইন করতে হবে। আমি বলছি চিকিৎসা সুরক্ষা আইন। সে আইনে কার কার সুরক্ষা দেবে? যে মানুষটি চিকিৎসা নিতে গেল, তার যদি কোনো অধিকার খর্ব হয়, তার অধিকার রক্ষা করতে হবে। যে চিকিৎসা দিচ্ছে, তার যদি কোনো অধিকার ক্ষুণ্ণ হয়, তার অধিকার রক্ষা করতে হবে। যে প্রতিষ্ঠান চিকিৎসা দেওয়ার ব্যবস্থাপনা করছে, তার যদি কোনো অধিকার ক্ষুণ্ণ হয়, তার অধিকার রক্ষা করতে হবে। তিনটে অধিকার রক্ষা করতে হবে এবং এখানে যে তার সীমানা ভঙ্গ করবে, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দেখুন, আমরা যারা বেসরকারি হাসপাতাল চালাই, আমরা খুব ভয়ে থাকি। যদি কোনো রাজনৈতিক দলের নেতা কোনো রোগী নিয়ে আসে, আর সে যদি ক্ষমতাসীন দলের নেতা হয়, তাহলে তো ভয় একটু আমাদের আকাশচুম্বী হয়ে যায়। কারণ তিনি ডাক্তারদের চাকরি খাওয়া সবচেয়ে পছন্দ করেন এবং যার যখন তখন যাকে নাকে মুখে চোখে ঘুষি মারলেও তার অসুবিধা হয় না, কারণ সেটি কখনোই বিচারের আওতায় আসবে না। আপনি যখন চিকিৎসক শ্রেণীকে একদিকে এরকম একটি চাপে রাখবেন, অন্যদিকে আপনার কোথাও আইনের শাসন থাকবে না, তখন কিন্তু মেডিকেল নেগলিজেন্সি শব্দটা নিগলেক্টেড হয়ে ন্যাশনাল নেগলিজেন্সি ইন অল সেক্টর এই কথাটা আসে। তারপরেও আমরা তো আশাবাদী। আমাদের কি করতে হবে? আমি দৃঢ়ভাবে মনে করি একটি চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। সেখানে চিকিৎসা প্রার্থী, চিকিৎসা যে দেবে সে এবং যে প্রতিষ্ঠান আয়োজন করবে, তাদের সবার সুরক্ষা ব্যবস্থা করা হোক। যদি রোগীর কোনো লোক রেগে গিয়ে কোনো হাসপাতালের ভাঙচুর করে, তাকেও বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে এ পর্যন্ত একটাও এটা হয় নাই। কিন্তু যদি কাউকে আঘাত করে তাকে পঙ্গু করে দেয়, আমি না, আমাদের বিখ্যাত একজন কার্ডিওলজিস্ট আছে যিনি এখনো একটা চোখে দেখেন না, তাদেরকে কিন্তু যারা আঘাত করেছিল বিচারের আওতায় আনা হয় নাই। আপনি অশুভ শক্তিকে একদিকে বাড়তে দেবেন, আরেকদিকে শুভ শক্তির বৃদ্ধি চাইবেন, এটা কিন্তু ঘটে না। আমি আবারও বলছি, হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ অল অ্যাসপেক্টস অফ দি স্টেট অর্গানস, এটি করার জন্য আইনের শাসন, ন্যায়ের শাসন, জ্ঞান ভিত্তিক সমাজ, রাজনৈতিক মাস্তানি, প্রশাসনিক মাস্তানি, এগুলি বন্ধ করতে হবে। দেখুন, একটু আগে যথার্থই বলেছেন আমাদের দুই বন্ধু, স্বাস্থ্য খাতে একজন ডাক্তার কখনোই সচিব পর্যায়ে যাবে না। আজকের যে সচিব মহোদয় আছেন, 1 মাস আগে উনি ভূমি সংস্কারের কাজে রত ছিলেন, এখন এসছে স্বাস্থ্য সংস্কারের কাজে। আমাকে বলুন, 1 মাস আগে যিনি ভূমি সংস্কার নিয়ে মত্ত ছিলেন, আজ তিনি স্বাস্থ্যের কি সংস্কার করবেন? কারণ তিনি তো বিষয়টার সাথে যুক্ত না ভেতর থেকে। আমরা এই জন্য বারবার বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে রিঅর্গানাইজ করা হোক, রিকনস্ট্রাক্ট করা হোক। এখানে 3-4টা ভাগ করা হোক। একটি ভাগ হবে পাবলিক হেলথ ডিভিশন, সেখানে একজন সচিব যিনি থাকবেন তিনি পাবলিক হেলথে পড়াশোনা করা। একটি হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট এন্ড মেডিকেল এডুকেশন, এখানে যিনি থাকবেন তিনি ক্লিনিক্যাল সাবজেক্টে পড়াশোনা করা। একটি থাকবে রিসার্চ এন্ড ম্যানেজমেন্ট, এখানে গবেষণার কাজটাকে জোর দিতে হবে। ইনিও কিন্তু মেডিকেল মেথোডোলজি এন্ড রিসার্চ মেথোডোলজির ব্যাপারে অভিজ্ঞ হবেন। চতুর্থ হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এন্ড নিউট্রিশন। কিন্তু যখন আপনি আমি একটা বিখ্যাত কথা বলি, একজন মনীষী বলেছিলেন, আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের নেতৃত্বের একটি ভেড়া বাহিনীকে ভয় পাই। ডাক্তারদের অবস্থা হচ্ছে কি, ডাক্তার একটা ভেড়ার নেতৃত্বে পরিচালিত সিংহ বাহিনী, ফলে তারা নখদন্তহীন। কোভিড-19 যুদ্ধে আমরা দেখেছি, অ্যাডভোকেট আমিন এবং ডক্টর আমিন দুজনেই আমার সাথে একমত হবেন, এ পর্যন্ত গৃহীত কোনো পদক্ষেপ পুরোপুরি বাস্তবায়িত করা হয়নি। কেন হয়নি? আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান জাতীয় সংসদের এমপি প্রফেসর রুহুল হক সাহেব যথার্থই বলেছেন, আমাদের অদক্ষতা অনিয়মের কারণে কোভিড ব্যবস্থা আজকে চরমে। স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য, সরকার দলীয় এমপি একরামুল হক চৌধুরী, নোয়াখালী 4-এর,
এমপি তিনি বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালানোর মতো যে বুদ্ধি অভিজ্ঞতা দরকার এটি মন্ত্রী মহোদয়ের নেই। এ কথা কিন্তু আমার না, অতএব আমার বিরুদ্ধে নিশ্চয়ই ডিজিটাল 57 না কত আমিন সাহেব, সেটি নিশ্চয়ই আমার বিরুদ্ধে প্রয়োগ হবে না। এটি যখন অবস্থা, তাহলে আমাকে শুরু করতে হবে মাথার থেকে। আমি নিশ্চিত যদি মন্ত্রিসভা আইন মানে, যদি সংসদের প্রত্যেকটি সদস্য আইন মানে, সরকারি কর্মচারী আইন মানতে বাধ্য হবে, সে ডাক্তার হোক আর দারোগা হোক। অনেক ধন্যবাদ আইনের শাসন। ডক্টর লেনিন। জি আমি আপনার কাছে ফেরত আসবো। আমি এখন একটু, আপনি যথার্থই বলেছেন যে একদিকে আপনি অসুরের লালন করবেন, আরেকদিকে শুভ শক্তির বিকাশ ঘটাবেন। এই দ্বৈততা তো একটা রাষ্ট্রে বা একটা সমাজে চলতে পারে না। তো এটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আমি একটু যাব শিপা হাফিজা আপনার কাছে। শিপা আপা, আপনি তো অনেক বছর এনজিওতে চাকরি করেছেন। আপনি ব্র্যাকের পরিচালক ছিলেন, আইন ও সালিশ কেন্দ্রে আপনি নির্বাহী পরিচালক ছিলেন। আপনার সুযোগ হয়েছে চাকরির সুবাদে সমাজের গভীরে প্রবেশ করার। আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে স্টিগমা, যে আমাদের সমাজে যে স্টিগমাটা আছে, বিভিন্ন রকম স্টিগমা। একটা হলো যেমন আমাদের যদি কোনো ধরনের ঘনিষ্ঠ আত্মীয় কেউ মারা যায়, আমার বাবা মা ভাই বোন, হ্যাঁ, আমরা মনে করি যিনি চলে যাওয়ার চলেই তো গেছেন। হ্যাঁ, এবং সে মারা যাওয়াটা যদি হয় মেডিকেল নেগলিজেন্সের জন্য, আমরা মনে করি চলেই গেছেন, এই নিয়ে কথা বলে ওনার আত্মা কষ্ট পাবে। হ্যাঁ, বা উনি তো আর, যে মারা গেছে সে তো আর কখনো ফেরত আসবে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা অনেক সময় আমাদেরকে সাইকোলজিক্যালি খুব দুর্বল করে দেয়। হ্যাঁ, যে দুর্বলতার কারণে আমাদের যারা রোগীর, যারা আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, ওনারা আর ভয়েস রেজ করা বা এই যে অ্যাডভোকেট আমিন ওনাদের পর্যন্ত যাওয়া, বিচার চাওয়া, হ্যাঁ, এইটা ওনারা মানসিক শক্তিটা পান না। তো আপনি যদি এই সমাজের এই অবস্থায় একটু কথা বলতেন যে স্টিগমাটা কেন, এটা কারণ কি, আমরা কি সমাজের কোন ধরনের পরিবর্তনের কথা বললে পরে আমরা আরেকটু সচেতন করতে পারবো, এই অধিকার আদায়ের ব্যাপারে মানুষজনকে একটু এম্পাওয়ার করতে পারবো। এই কোভিড একটা অনেক কিছু করেছে, একটা সুযোগ করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ডাক্তারি সম্পর্কে এত কথা বলা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা। সাধারণভাবে এই সমাজে ডাক্তার খুবই কিন্তু একজন সমাদৃত মানুষ। ডাক্তারকে সবাই সম্মান করে, কারণ অসুখ বিসুখ হলে তারাই একমাত্র যিনি জানেন কি করতে হবে, খোদার পরে তাদের স্থান। আবার যখন আমার কোনো একটা দুর্ঘটনা ঘটে আত্মীয় পরিজন নিয়ে, ডাক্তারের অবহেলায় হয়তোবা ফুল ওষুধ দেখেন নাই, সময় করে আসেন নাই, এইসব কারণে, তখন যখন আমার পরিচিত মানুষ, সে তার স্ত্রী মারা গেল, সে কিন্তু এতই মনক্ষুণ্ণ, এত কষ্টে থাকে, কিংবা তার হাজবেন্ড মারা গেল, আমাদের মধ্যে একটা ট্যাবু আছে যে আমরা পোস্টমর্টেম করতে দেই না। আমি দেখেছি খুব শিক্ষিত, ইভেন খুব হায়ার লেভেল ডাক্তারও তার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছেন, বলছেন না 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 পোস্টমর্টেম হবে না। তখন আমি পোস্টমর্টেমই চিনতাম না। তার মানে একটা ট্যাবু আছে। যখন এটা পোস্টমর্টেম হয় না আর নেগলিজেন্সের জন্য পেশেন্ট মারা গেল, তাহলে এটাতে এরপর আর কিছু করার নেই। তখন ওই মনক্ষুণ্ণতা এখানে ওখানে বলে বেড়ানো ছাড়া আসলে বেশি কোনো কাজ হয় না। এখানে আইনেরও কোনো দোষ নাই, কারণ আমরা আইনের কাছে তো যাই না। সেটা একটা দিক আছে। আরেকটা দিক আছে, আমাদের যে বিধি ব্যবস্থাগুলো, সেটা আমাদের কোনোভাবে দেয় না একটা নেগলিজেন্স ডাক্তারের হলে যে আমি চলে যাব কারো কাছে কিংবা বলতে পারবো। যেমন মনে করেন আমাদের যে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড পাবলিক ক্লিনিক্স এর একটা আছে না, অর্ডিন্যান্স আছে 82। তো সেখানে বলা হয়েছে যে ডিজি মহোদয়ের লিখিত অভিযোগ ছাড়া কখনো এটা বিচারের জন্য যাবে না। তাহলে ডিজিকে এটাতে কনভিন্স হতে হবে যে এটা একটা অন্যায় ঘটেছে। এখন দেখেন আরো ইন্টারেস্টিং ব্যাপারগুলো আছে বলা। এখানে আমাদের বিএমডিসি আছে। বিএমডিসির কাজ হলো এইসব ব্যাপারে সাধারণ মানুষকে সাহায্য করা, তাই না? আপনারা তো ভালো জানেন, আমি তো কম কম জানি এগুলো। এখন বিএমডিসি কি করেন? এখন বিএমডিসি খুবই উচ্চ পর্যায়ে দায়িত্বশীল মানুষ যিনি বলছেন যে যদি কোনো রোগীর কোনো কিছু ঘটে ডাক্তারের দোষে, এইটা আসলে রোগীকে অন্যান্য আরেকজন ডাক্তারের কাছ থেকে এইটার সমর্থন পেতে হবে। আরেকজন ডাক্তার যদি সমর্থন না করেন, এটা কোনোভাবেই আইনের আওতায় যাবে না। কিছুদিন আগে আমি যখন আইন সালিশ কেন্দ্রে ছিলাম, আমরা একটা কেস করতে সমর্থ হয়েছিলাম
এটা একটা কিডনি, ভালো কিডনি অপারেশন করে ফেলেছিলেন আমাদের বঙ্গবন্ধু হসপিটালে, এবং আমরা এটা একটা ভাগ্য মনে করেছি, একটা মিরাকেলেস ভাগ্য আমাদের সাথে কাজ করেছে। আমরা যখন একজন ভেরি সিনিয়র প্রফেসরকে জিজ্ঞেস করতে গেছি, কারণ আমাদের ডাক্তার আমাদের বলেছেন ইয়েতে এক্সরেতে ওই কিডনি দেখা যাচ্ছে না। তো আমাদের পিজি হাসপাতাল মানে বঙ্গবন্ধু হাসপাতালের ডাক্তার বুঝিয়েছেন যে এটা দেখা যাবে না, এটা তো অসুস্থ কিডনি। আমাদের খুবই সৌভাগ্য ছিল, সাডেনলি একজন প্রফেসর, উনি আবার সাংবাদিকও সাথে ছিল, সবার সামনে উনি বলে বসেছেন, না তো, কিডনি থাকলে কিডনির ছবি আসবেই, ভালো সুস্থ ওইটা দিয়ে কিছু আসা যায় না। ওইটা আমাদের একটা জোর ছিল। তো সেখানে ভালো কিডনিটাও অপারেশন করে ফেলেছেন ডাক্তার। শুধু করে ফেলেছেন ভুলে বলবো না, কারণ উনি ওই রুগীকে দেখে আগে ওষুধ দিয়ে বলেছেন আপনার বিশেষ জটিল কিছু না, একটু সমস্যা আছে। কিন্তু কদিন পরে উনি বারে বারে ফোন করেছেন, আপনি এক্ষুনি আসেন, আমার সিট খালি হয়েছে, অপারেশন করব। তার মানে এখানে একটা কাজ করছিল কোনো একটা চক্রান্ত, এবং সেটা আমরা কেস করেছি এবং কোর্টের কাছে আছে, কিছু রুলসও জারি হয়েছে। সো এই যে ডাক্তার যদি না বলেন অন্য ডাক্তার ভুল করেছেন, তাইলে এটার কিন্তু বিচার পাওয়ার কোনো উপায় নেই। দ্বিতীয় ব্যাপার হলো, রোগী যদি মারা যায় তাহলে আরো 2 জন ডাক্তারের ল্যাবরেটরি টেস্টে আসতে হবে যে রোগীর মারা যাওয়ার কথাটা সত্য, ভুলবশত মারা যাওয়ার কথা সত্য। এখন বলেন, এই কিছুদিন আগে, এই গত মাসে পঞ্চগড়ে একজন মা বাচ্চার সন্তান প্রসব করতে গেছেন, সকালবেলা রাত পর্যন্ত ডাক্তার দেখে নাই, তারপরে নার্স এসে একটা ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের আধা ঘন্টার মধ্যে উনি মারা গেছেন। এটা নিয়ে অনেক হইচই হয়েছে, দাঙ্গা হাঙ্গামা হয়েছে। এখন এই যে মাটা মারা গেল, এটা একটা, আবার একই সাথে ওই একই সময়ে একটা ইয়াং ছেলে বিষ পান করেছিল, বিষ পান করে হাসপাতালে নেয়ার পরে ওকে কখনোই ডাক্তার কিছুই সেবা দেয় নাই, তার ছেলেটা মারা গেছে। এখন সেখানেও হাঙ্গামা হচ্ছে, হাঙ্গামায় পরে আসবো। এই যে এরা মারা গেল, এদের কিভাবে এরা আরো 2 জন ডাক্তারের টেস্টের রেজাল্ট নিয়ে আসতে পারতো, বলতো যে না আমার তো এই অসুখ হয় নাই, অমুক অসুখ হয়েছে, কিংবা কিছু। কাজে এই যে এত একটা আমরা একটা বলয় তৈরি করেছি যাতে বিপদে পড়লে কোনো পেশেন্ট কোনোভাবেই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলার শক্তি। আর যখন বলছেন যে একজন ডাক্তার ভুল করলে আরেকজনকে বললে সেটা হবে, তাহলে কি করব? আমার এক সময় আমার একটা প্রবলেম হয়েছিল, এবং আমি খুব ভালো কানেক্টেড ডাক্তারদের সাথে সামহাও, হ্যাঁ, আমাদের যে কোনো কারো পরিচিতির কারণে আছে, এবং আমি সবচেয়ে ভালো ভালো ডাক্তারদের কাছে গেছি এবং আসলেও ট্রিটমেন্টও পেয়েছি অনেক ভালো। কিন্তু হয়তো বা কোনোটা খুব বেশি দূরে, কোনোটা অফিস টাইমে হয়, এসব কারণে আমাকে চেঞ্জ করতে হয়েছে ডাক্তার। আমি 5 জায়গায় গেছি, প্রতিজন আমাকে প্রথম কথা বলেছেন, এটা ফিজিওথেরাপি, আপনার ফিজিওথেরাপি আগে যেটা দিয়েছে ওটা সম্পূর্ণ ভুল ছিল। এখন যদি আমাকে একটা কেস করতে যেতে হয়, তাহলে তো আমাকে একটা রেকর্ডার নিয়ে নিয়ে ডাক্তারের রুমে ঢুকতে হবে, তাই না? আদারওয়াইজ এই কথাটা তো আমি জানি, অন্য কেউ তো জানি। এবার আমি আরেকটু আসি যে দুর্ব্যবহার করেছে কিনা ডাক্তার। আমাদের বিএমডিসি ঊর্ধ্বতন লোকজন বলছেন এটা কোনোদিনও প্রমাণ করতে পারবে না। ওকে, তো বিএমডিসি তে গত 9 বছরে একটা স্টাডি হয়েছিল, কতগুলো কেস আসছে, প্রায় 200টার মতন, হয়তো 50% ওনারা সমাধান করেছে। বেশিরভাগই হচ্ছে কার ডিগ্রি নাই, কার ভুয়া ডিগ্রি, কে ভুয়া রেজিস্ট্রেশন। এখন এই যে ভুয়া ডিগ্রি, ভুয়া রেজিস্ট্রেশন, এই কাজগুলো তো সাধারণত শিক্ষা বোর্ডের করার কথা, তাহলে কেন আবার ডাবল করে বিএমডিসি এই কাজই করবে? এবং ওনাদের যে দায়িত্ব যে ডেন্টাল, মেডিকেল এন্ড ডেন্টাল যে সার্ভিসগুলো দেখবে, সেটা তো আসলে দেখা সেখানে হচ্ছে বলে সন্দেহ হচ্ছে। এখন আমার কাছে খুব মনে হচ্ছে যে পুরা এই রোগী ডাক্তার এই স্বাস্থ্য ব্যবস্থাটা হ্যান্ড অফ অল্প কিছু লোকের মন মানসিকতা, চিন্তা ভাবনা, ডিসিশনে চলে, যারা কিনা অসুস্থ হলে দেশে ট্রিটমেন্ট নেন না, নেওয়ার প্রয়োজন হয় না, কিংবা ওনাদের যারা উপরে স্থানীয় কাউকেই দেশে ট্রিটমেন্ট না নিলে চলে। কাজে এই একটা জবাবদিহিতা এখানে শূন্য পর্যায়ে আছে। তারা সবাই নিজে চলে যান বিদেশে, তাদের উপরে যারা আছেন মন্ত্রী মহোদয়, অমুক তমুক, সবাই বিদেশ চলে যেতে পারেন। কাজে এখানে দায়বদ্ধতা নাই আমার ট্রিটমেন্ট ব্যবস্থা কি কিংবা কেন। আমাদের সাধারণ মানুষ কিছু একটা হলে পাশের দেশে চলে যায়,
সিঙ্গাপুর ব্যাংককে যায় এক গ্রুপ, পাশের দেশে যায়। কারণ কি, ওখানে আরো কম খরচে ডাক্তার পাবে, যে ডাক্তার এটলিস্ট একটু বেশি সময় দিয়ে শুনবে আমার কথাটা আর আমাকে দু একটা কথা বলবেন। আমাদের দেশে একটা ইউকের মেডিকেল জার্নালের একটা স্টাডিতে, এবং তারা কত মানে হাজার পুরোটাই মনে হয় যে নেগলিজেন্সের যে উল্টাটা, না, অ্যাটেনশনটা একটু নেগলিজেন্স পাওয়া আমি যায়। একটু বলছি, সব ক্ষেত্রে যে আমাদের উন্নত দেশের মানের চিকিৎসা সেটা ডাক্তাররা না, অ্যাটেনশনটা বেশি পায়। আমাদের দেশের ডাক্তাররা সবচেয়ে কম সময় একটা পেশেন্টকে দেন, ইভেন পাকিস্তানের চাইতেও কম সময়, ইন্ডিয়ার থেকে তো কম। শুনেন না, এটাও তো নেগলিজেন্সিতেই পড়ে, নয় কি? না শুনে কি করে আমার ডাক্তার ট্রিটমেন্ট করবেন? বড় বড় ডাক্তাররা একটা রুমে বারে বারে পেশেন্ট ঢুকান, ওনার অনেক অ্যাসিস্ট্যান্ট আছে, ওরা শুনবে, ওরা লিখবে, ওরা সব করবে। আমার তো মনে হয় এটা অমানসিক, অমানবিক। কোভিড এসে আমাদেরকে দেখাচ্ছে, কারণ একসাথে এত পেশেন্ট, এবং এই পেশেন্টদের আর দেশে ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না বলে আমাদের। আবার প্রায় আমি যেটা দেখি, এই যে গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর হেলথের মধ্যে এত কনফ্লিক্ট। প্রাইভেট সেক্টরকে আমাদের সরকারি ব্যবস্থা কোনোভাবেই হ্যান্ডেল করতে পারে না। এটা কি করে সম্ভব? চিন্তা করেন, এনজিও সেক্টর কাজ করে এই দেশে, ওরাও শক্তিশালী কম না, কিন্তু এনজিও সেক্টরে রেগুলেটরি অথরিটি, কিন্তু কেন মেডিকেল প্রফেশনে নাই? এত বড় বড় ক্লিনিক একটা রাস্তায়, অন্যটা ক্লিনিক, সবগুলো এই 20 তালা। এগুলো দেখার জন্য তো কেউ আছে বলে মনে হয় না, কেউ কারো সাথে নাই। আবার আমরা এটাও দেখি, ডাক্তাররা যদি ডাক্তার না হন, সেই অ্যাডমিনিস্ট্রেশনকে মানতে চান না। কাকে মানেন তারা? সরি ভাইয়া, আপনি আছেন এখানে, আর্মি ব্যাকগ্রাউন্ডের যদি ডাক্তারি কিছু থাকে, জ্ঞান গর্ব ওর না থাকলেও তাদেরকে তারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়ে নেন। কিন্তু তারা এটা মানতে রাজি নেই। অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ সেপারেট থিং, সেপারেট স্কিল এন্ড নলেজ অলসো। তাদের দায়িত্ব হলো যে ডাক্তারদেরকে, প্রফেশনালদেরকে সম্পূর্ণ সাহায্য করা, যাতে ডাক্তাররা, প্রফেশনালরা তাদের কাজটা নির্বিঘ্নে করতে পারেন। তাদেরকে চিন্তা ভাবনা করতে হয় না আজকে খাবার আসবে কোত্থেকে, কিংবা আজকে ক্যান্টিন চলছে না কেন, লাইট নাই কেন, এসি নাই কেন, ইন্টারনেট নাই কেন, এইসব ভাবার কোনো কারণ তাদের মানে থাকার কথা না। কিন্তু ডাক্তাররা আবার খুবই মনক্ষুণ্ণ হন যদি অ্যাডমিনিস্ট্রেশন অন্য কাউকে দিতে হয়। এটা নিয়ে আমি অনেক দিন, অনেক বিশেষ করে প্রাইভেট ক্লিনিকে অনেক আলাপ করেছি, কিন্তু সামহাও ওখানে যারা বয়স্ক, যারা সিনিয়র লোকজন আছেন, তারা মনেই করেন না যে ডাক্তার ছাড়া আর কেউ এইসব দেখতে পারে। এটাও একটা সমস্যা আসলে। ডাক্তার যে হবে তাকে তো অ্যাডমিনিস্ট্রেশনে অত যোগ্য না হলেও চলে। ডাক্তার উনি ওনার কাজটা বুঝবেন, ওনার টেকনিক্যাল বিষয়, ওনার প্রফেশনাল বিষয় নিয়ে উনি দিবেন, ওইটুকুতেই মনোনিবেশ করবেন। সেই মনোনিবেশ করতে পারলে আজকে এই হেলথ ব্যবস্থাতে এত বেশি এই ঝামেলাটা লাগতো না। কারণ সব কিছুর জন্য মন্ত্রণালয়ের সাথে আমরা মুখাপেক্ষি, মন্ত্রণালয় সম্পূর্ণ অকেজো। আজকে আরেকজন বললেন, আমি খুশি হয়েছি, আমি বেশ কিছুদিন ধরে বলছি, বাংলাদেশের এক নাম্বার সমস্যা হচ্ছে আমাদের ইনএফিসিয়েন্সি। আমরা জানি না আমাদের কাজ। আমি যখন থানায় যাই, আমি রেট হচ্ছি, থানায় গিয়ে যখন আমি ওসিকে বলি, সে আমাকে নিয়ে মজা করে, ভিডিও ভাইরাল করে, তারপরে বলে আরে কান্দেন কেন, কি হয়েছে এমন? সে জানে না, ওর তো এইসব কথা বলার কথা ছিল না। ওর কিছু ভেরি ডাইরেক্ট কিছু ইনফরমেশন আছে, সে ওইটা দিয়ে আমাকে দেখবে, আমার রেপ হয়েছে কি না হয়েছে বুঝবে, কোথায় যেতে হবে আমাকে সাজেস্ট করবে, ছেড়ে দেবে। আমি আমার ডিসির কাছে যদি যাই, ওই ডিসিও একই। তারপর উনি বলবে আপনি এসব কথা বলেন কেন, আজকে তো আমাদের লিডার আসবে, লিডার আসলে তো সমস্যা। আরে বাবা, আমি ডিসির কাছে আসছি, আমি তো কোনো লিডারের কাছে যাই নাই। আমার এমপি সাহেবের কাছে গেলেও আমার এমপি সাহেব জানেন না আমাকে কি পরামর্শ দেবে। সো এটা আমি একটা বললাম, কিন্তু আসলে প্রতিটি ক্ষেত্রে এই যে একটা অদক্ষতা ও পারঙ্গমতা সৃষ্টি হয়েছে, এটা ভয়ানক, এটা বিভীষণ। যার ফলে আজকে মন্ত্রী মহোদয় যেদিন দোকানপাট খুলে যাচ্ছে, ঈদের দোকান খুলছে, মন্ত্রী মহোদয় টিভিতে এসে বলছেন আমি তো জানি না, বোধহয় আমার সেক্রেটারি কিংবা ডিজি সাহেব জানে, ওনাদের কাছে জিজ্ঞেস করবো। এই যে অপারঙ্গমতা, আমাদের ইনএফিসিয়েন্সি, আমাদের অদক্ষতা, আমরা জানি না কার দায়িত্ব কতটুকু, জানি না বিধায় আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। হেলথের উপরে একটা বড় ধাক্কা এসছে। আসলে এটা হেলথও না, এটা হেলথ এবং আমাদের টোটাল সামাজিক স্ট্রাকচার, আমাদের গভর্নেন্স সিস্টেমের উপরে ধাক্কা এসছে।
বাংলাদেশে যে কোনো ধাক্কা যদি আসে কখনো বড় হয়ে, আসলে কোনোটাই সামাল দেওয়ার ক্ষমতা আমাদের থাকবে না। কারণ আমরা মনে করি আমাদের একটা মেয়ে রেপ হলে সেইখানে আমাদের ডিসিশন দিতে হবে প্রাইম মিনিস্টার। আমাদের আজকে একটা ঘূর্ণিঝড় হবে, টিভিতে সারাক্ষণ বলতে থাকবে প্রাইম মিনিস্টার সারা রাত জেগে জেগে ঘূর্ণিঝড় মনিটর করছেন। প্রাইম মিনিস্টার কেন ঘূর্ণিঝড় মনিটর করবেন? উনি ওনার কাজ করবেন, উনি ঘুমাবেন রাত্রেবেলা, আমরা চাই উনি সকালবেলা বড় বড় সিদ্ধান্ত দেবেন। এই মনিটর করবে, যে মনিটর করার দায়িত্ব ছিল ঘূর্ণিঝড়, সে কিন্তু করছে না। আর করছে না বলেই এই কোভিডে এসে সব ফলে গেছে, ওপেন হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যেহেতু প্রাইম মিনিস্টার প্রতি সেকেন্ডে বলতে পারছেন না টেস্টিং এর জন্য এটা করো, রাস্তায় দাঁড়ালে এটা করো, হাসপাতালের গ্যাস না থাকলে কি অক্সিজেন না থাকলে এটা করো, এই কথাগুলো যেহেতু বলতে পারছেন না, কিংবা এই যে পিপি পরে ডাক্তাররা কাজ করছেন, পিপি ভালো দিতে গেলে কি দিতে হবে উনি তো দেখতে পাচ্ছেন না সবকিছু। আর পিপি দিলাম, আমি বেস্ট পিপি চার্জ করেছি, কিন্তু আমার ডাক্তারই জানে না সেটা কিভাবে ইউজ করতে হয়। আমরা দেখেছি বড় বড় সিনিয়র ডাক্তার সাহেবেরা প্রায় দেখি মিডিয়াতে এসে ওনারা কথাবার্তা বলছেন, ওনার পুরো পিপি পড়াটোরা, আসলে কি তাই হওয়ার কথা? আমরা এটাও দেখেছি একজন ডাক্তার 30টা পেশেন্ট দেখে কি একবার হাত দিচ্ছেন। এই সবই কিন্তু আসলে আমরা সিরিয়াসলি আমাদের কাজটা নেওয়া ভুলে গেছি। আমরা মনে করছি আরো কেউ করবে কাজ। এই আরো কেউ করাটা কিন্তু ভয়ঙ্কর, যখন কাজটা আমার দায়িত্ব ছিল করার। আমি মানুষ হিসেবে বিশ্বাস করি আমাকে যে চাটা, আজকের এই কথা বলছি, এখানে আমাকে কেউ একজন চা বানিয়ে দেবে, ওই চা যদি টাইমলি না আসে আমি কিন্তু মাথা খুলে কথা বলতে পারবো না। ওই চা বানানোটা ওর দায়িত্ব, ওটা ইকুয়ালি গুড, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি এখানে কথা বলছি যেভাবে, সেই রকমই। তাহলে বাংলাদেশের প্রতিটি মানুষের কাজ, দারোয়ান, ড্রাইভার, প্রত্যেক ক্লিনার, খাবার যে দেয়, হোটেলে যে সিট বুক করে, ইকুয়ালি ইম্পর্টেন্ট। সবাইকে জানতে হবে আমার কাজটা কি। এটা শুধুমাত্র বসে থাকলে হবে না, মন্ত্রী মহোদয় বললে ওকে আমি হোটেলে একটা সিট দিব, আর নাহলে বলবো গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এখানে আমরা সবাই মনে করি এটা আইদার মন্ত্রী মহোদয় বলবেন, আর না হলে আমাদের প্রাইম মিনিস্টার বলবেন। এবং এই অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা টোটালি আসলে একটা হযবরল অবস্থায় গেছে। এই জায়গাতে কাজ করতে হবে। আমার বক্তারা খুব সুন্দর করে বলেছেন আমাদের একটা নতুন আইন দরকার। ভাই আর কত আইন করবো আমরা? যে আইনগুলো আছে আমরা সেগুলো কি আইনের বাস্তবায়ন দরকার এখন আমাদের, যা বাস্তবায়ন আছে সেই আইনগুলো এখন বাস্তবায়ন ক্রিটিক্যাল দরকার। অ্যানালাইসিস করছি। হ্যাঁ, আইন রিভিউ হতেই হবে, এটা তো সময়ের দাবি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপা, আপনি অনেক মূল্যবান কিছু কথা বলেছেন, বিশেষ করে অ্যাকাউন্টেবিলিটির যে প্রসঙ্গটা আপনি শেষের দিকে টেনেছেন, আমার মনে হয় আমাদের জাতীয় প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আমি অ্যাডভোকেট আমিনের কাছে যাওয়ার আগে আমি একটু ছোটভাবে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের দুজন, একজন সরকারি হাসপাতালের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন, একজন বেসরকারি হাসপাতালের ব্যবস্থা উনি করছেন। একটা ব্যাপার, আমি বিভিন্ন দেশে, আমি তো স্বাস্থ্য সেক্টরে কাজ করি, ইভেন ক্যাম্বোডিয়াতেও আপনি যে কোনো একবার গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে গেলেও দেখবেন যে অভিযোগ বাক্স একটা আছে, আমরা বলি গ্রিভেন্স রিড্রেস মেকানিজম। হ্যাঁ, রিড্রেস মেকানিজম, ইট শুড বি পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সিস্টেম। হ্যাঁ, সিস্টেমের মধ্যে এটা ইন্টিগ্রেটেড হওয়ার দরকার আছে। এখন আমি ব্রিগেড আমিনের কাছে প্রথমে যাই, যে আপনি যে দুটো হাসপাতালের দায়িত্ব পালন করেছেন, পরিচালকের দায়িত্ব পালন করেছেন, সেখানে কি আপনাদের এই গ্রিভেন্স রিড্রেস মেকানিজম কোনো কিছু এস্টাবলিশ করা আছে, যার মাধ্যমে আপনারা রোগী বা আপনাদের কর্মচারী, কারো যদি কোনো অভিযোগ থাকে, কারোর প্রতি যদি কোনো অভিযোগ থাকে, সেগুলোকে জানানোর একটা সুযোগ আছে, এবং সেগুলোকে প্রশাসনিকভাবে আপনারা দেখার একটা সুযোগ থাকে, এবং সেও যে আপনারা ফিডব্যাক দিতে পারেন, রেসপেক্টিভ ডাক্তার বা কর্মচারী, তাদেরকে আপনারা তাদের কাজ দক্ষতা বাড়ানোর জন্য ফিডব্যাক দিতে পারেন। এটার উদ্দেশ্য গ্রিভেন্স এই জন্য তাদেরকে আপনি চাকরি খেয়ে দেবেন তা না, তাদের দক্ষতা কিভাবে বাড়ানো যায়, এই ব্যবস্থা কি আপনাদের হাসপাতালগুলোতে আপনি দেখেছেন আছে, কাজ করে? মিউটে আছেন মনে আপনি, ব্রিগেডিয়ার আমিন। না, ধন্যবাদ। এই সিস্টেমটা আসলে খাতা কলমে আছে ইনফ্যাক্ট, এবং আমি আমাদের হাসপাতালে ওখানে যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় একটা বক্স আছে, আপনার পরামর্শ অভিযোগ এই বাক্সে প্রদান করুন। কিন্তু এগুলো খুব কম পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই অ্যাড্রেস করা হয়। কিন্তু যেটা আজকের আলোচনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, যে লেনিন ভাই তো আছেই, তারপরে শিপা আপা, তারপরে আমিন ভাই, অ্যাডভোকেট, এবং তোমাকে অবশ্যই, যে আজকের বিষয়ে যে হাসপাতালে আমাদের কিছু একটা করা উচিত,
অ্যান্ড দিস ইজ দ্য, আমরা একদম তলানিতে এসে গেছি। আমাদের যে স্ট্রং মনিটরিং সিস্টেম দরকার একটা, এটা একটা ম্যানেজারিয়াল স্কিল অ্যান্ড মনিটরিং, দুটো শব্দ আছে, এই দুটা খুবই দরকার এখন আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে। আরেকটা যেটা, যে আমাদের লিগ্যাল সাইডটাকে আরো ফ্রেন্ডলি করতে হবে, আরো ফ্রেন্ডলি মানে ইউজার ফ্রেন্ডলি করতে হবে, যাতে আমাদের চিকিৎসক সমাজ এবং যারা পেশেন্ট সবাই যেন এর ও সুবিধাটা নিতে পারে। হ্যাঁ, যদি আমরা এটা না করতে পারি তাহলে কিন্তু আমরা দিন দিন ওই নিচের দিকে এগোবো। সেই জন্য আমার কাছে যেটা বিনীত অনুরোধ থাকবে সবার কাছে, যার যেটা বলবার এবং যার যেটা করবার আছে তারা যেন অবশ্যই আমাদের নিজের সব লেভেল থেকে এটা করি। একটা হচ্ছে যেটা আমি আবারও বলছি, যে আমাদের স্ট্রং মনিটরিং সিস্টেম এবং আমাদের লিগ্যাল কাভারেজ যদি থাকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। রিসেন্টলি অনেক যে ধন্যবাদ। ঘটনাগুলো আমাদের ঘটেছে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার আমিন। আমি একটু ডক্টর লেলিন আপনার কাছে খুব সংক্ষেপে আসলে জানতে চাচ্ছিলাম যে অ্যাডভোকেট আমিন তো পরিষ্কারভাবে বললেনই যে আইনি সীমাবদ্ধতা আছে, আমাদের দেশে আইন নাই, জি। এটা করতে হবে। জি। হ্যাঁ, কিন্তু এখন আপনাদের পর্যায়ে, হাসপাতালের প্রশাসনিক পর্যায়ে আপনারা রোগীদের বা রোগীদের আত্মীয়স্বজনের মতামত কতটুকু আপনারা গ্রহণের, আপনাদের বিবেচনায় আনেন আপনাদের এফিসিয়েন্সি, হাসপাতালের এফিসিয়েন্সি বাড়ানোর কাজে? ধন্যবাদ। দেখুন, আমরা তো একটি বেসরকারি হাসপাতাল। রোগী যত বেশি আমাদের উপর স্যাটিসফাইড হবে, তৃপ্ত হবে, তত বেশি আমাদের আয় রোজগার বাড়বে। এটি কিন্তু আমাদের প্রথম বিষয়। সে কারণে আমরা টিকে থাকার স্বার্থে আমাদেরকে কতগুলো বিষয় করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে, সমস্ত ভর্তি রোগী ছুটির আগে তাদেরকে একটা ইভ্যালুয়েশন করার জন্য একটি শীট দেওয়া হয় এবং এটি তারা ইভ্যালুয়েট করে আহ লিখে একটা খাম দেওয়া হয়, সে স্ট্যাপলার করে ওখানে সে দিয়ে যাবে এবং আমরা মাসের শেষে এগুলো ইভ্যালুয়েট করি এবং এই ইভ্যালুয়েশনের উপরে আমাদের স্টাফ, ডাক্তার, এদের ইনক্রিমেন্ট অথবা অন্য কোনো কিছু এটা আমরা করি। এই করাটা কিন্তু আমি আবারও বলছি যে এটি না করলে আমরা কম্পিটিশনে পিছিয়ে যাব। এটি করার ওটা কিন্তু উদ্দেশ্য। এবং শুধু আমি না, আমি জানি যে প্রচুর সংখ্যক প্রাইভেট হাসপাতাল এখন এই কাজটি করে। কারণ একটি বিষয়, ধরুন বাংলাদেশে টোটাল হেলথ সিস্টেমের 1/3 এখন নিয়ন্ত্রণ হচ্ছে সরকারের হাতে, 2/3 কিন্তু আপনার বেসরকারি খাতে। এবং এই ক্ষেত্রে যেহেতু কম্পিটিশন বাড়ছে, কম্পিটিশন বাড়ার ক্ষেত্রে আমাকে টিকতে হলে তো যোগ্য হতে হবে। যোগ্যতার জন্যই কিন্তু আমরা এটা করি। কারণ যদি প্রতারণা করতে হয় তাহলে তো রিজেন্ট সাহেব যে কোনো দিন যে কেউ হয়ে যেতে পারে, তাই না? এটা মানে কেউ যদি প্রতারণা করে তাহলে উদ্ঘাটিত হবেই। এই কারণেই কিন্তু আমরা এটা মেনটেন করি। আমি যেটা মনে করি সেটা হলো, একটু যদি নজরদারিটা ঠিক মতো করা হয়, খুব বেশি না, অল্প একটু, তাহলে কিন্তু হেলথ সেক্টরে বিদ্যমান যে অনিয়ম, অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি রয়েছে, এর একটি প্রধান অংশ আমরা সহজেই দূর করতে পারি। আর আরেকটা ব্যাপার, চিকিৎসার ক্ষেত্রে যেন আইন এবং নিয়মের প্রভাব চলে, রাজনৈতিক হস্তক্ষেপ যদি কম হয় তাহলে আরো ভালো হয়। এটি তো আপনারা জানেন, আমি নামও বলতে পারি, একজন মেডিকেল অফিসার থেকে সরাসরি প্রফেসর হয়ে গেলেন 6 মাসের মধ্যে। এইসব যেন না ঘটে। এটা না ঘটলেই কিন্তু আমরা অনেক জায়গায় অনেকটা কাভার আপ করে ফেলতে পারতো। একটা ব্যাপার জানেন, এখনো বাঙালি কিন্তু মানুষের জন্য তার অসীম দরদ, প্রত্যেকটা দুর্যোগে আমরা দেখেছি, কোভিড এর সময় আমরা দেখেছি, সেই অসীম দরদের জায়গাটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের দেশের বিদ্যমান অনেক কিছুকেই ভালো করতে পারি। এই জন্য উষ্ণ হৃদয়, মানুষের প্রতি ভালোবাসা সম্পন্ন কিছু নেতৃত্বের গুণাবলী দরকার। সেটা হলেই আমরা অগ্রসর হতে পারি। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর লেলিন। আমি একটু এখন আসতে যাচ্ছিলাম অ্যাডভোকেট আমিন আপনার কাছে। বিচারে দীর্ঘসূত্রিতা তো আমাদের দেশের বা আদালত প্রাঙ্গণের যে পরিবেশ, সার্বিক পরিবেশ, এটা তো শুধুমাত্র মেডিকেল নেগলিজেন্স, এটা সব ধরনের বিচার কাজকেই আসলে ব্যাহত করে। কিন্তু তারপরেও আমি যখন কিছু কিছু ঘটনা পড়ছিলাম মেডিকেল নেগলিজেন্স জনিত যে মামলাগুলো, দুই একটা আমি কারণ দেখলাম যে মামলাগুলোর রায় পেতে দেরি হচ্ছে। একটা কারণ যেমন ক্ষতিপূরণ যতটা বাস্তবসম্মত তার চাইতে অনেক বেশি ক্ষতিপূরণ মনে হচ্ছে যে হয়তো রোগীর তরফ থেকে চাচ্ছে বা আইনজীবীদের তরফ থেকে ওনারা ধার্য করছে, যেটার মীমাংসা হতে পারতেছে না। এটা অনেকদিন সময় লাগছে। হ্যাঁ, এবং এছাড়াও
আপনার ঠিক মতো ডকুমেন্ট পাওয়া যায় না। এখানে মনে হয় শিপা আপা বা আমার মনে হয় ব্রিগেড আমিনকেও মেনশন করেছেন যে একজন ডাক্তারের কাজের তার ভুল হয়েছিল কিনা সে সাক্ষী আরেকজন ডাক্তারকে দেয়া লাগে, হ্যাঁ, যে কারণে ওইটা শেষ পর্যন্ত আর প্রমাণিত হয় না। তো এখনকার যে আইনি কাঠামো এর মধ্য থেকেই আপনি কি মনে করেন যে অন্য কিছু করা সম্ভব, যার ফলে রোগীদের যে অ্যাকাউন্টেবিলিটি জায়গা বা তাদের যে বিচার পাওয়ার জায়গাটা আরেকটু সুদৃঢ় হয়? বড় কোনো পরিবর্তন আসার আগ পর্যন্ত কি কিছু করার স্কোপ আছে? আপনি মিউট আছেন, অ্যাডভোকেট আমিন। আমি তার আগে ধন্যবাদ আপনাকে। আমি তার আগে দুই একটি কথা বলতে চাই, যেমন প্রফেসর লেলিন চৌধুরী যেটা বলছিলেন যে আজকে যে এই যে কি জানি রিজেন্ট হাসপাতালের যে ঘটনাটা, তারা যে মিথ্যা রিপোর্ট দিয়ে মানুষের যে ক্ষতি করলো, তার জন্য কি যারা ওনাকে কাজে নিয়োজিত করেছিলেন বা যারা তার সাথে চুক্তি করেছিলেন, সেই চুক্তিওয়ালাদের প্রথম পক্ষে কি কোন দায় দায়িত্ব আছে কিনা? না, ডেফিনেটলি তাদের ফৌজদারি মামলা করা যাবে। এটাকে বলা হয় আইনের ভাষায় ভাইকারাস লাইবিলিটিস। এটাকে আইনের ভাষা বলা ভাইকারাস লাইবিলিটিস। তাদের লাইবিলিটিস আছে। তাদের এমপ্লয়ি যখন কাজ করবে, সেই কাজটা যদি সে জেনে শুনে এইভাবে করে, তখন সেই যে দায়ী হবে, সমান দায় দায়িত্ব তাকেও নিতে হবে। এখানে কিন্তু তাদের সমান দায়িত্ব আছে। স্বাস্থ্য অধিদপ্তরের বলেন বা যেই কর্তৃপক্ষকে বলেন, তার বিরুদ্ধে কিন্তু একইভাবে ওর মামলা যেটা হবে, যদি কোনো লোক তাদের মিথ্যা রিপোর্টের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই মামলায় কিন্তু তারাও আসবেন। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, এখানে তাদের দায় দায়িত্ব আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি একটা কথা বলছিলেন আমাদের একজন চিকিৎসকের চোখ নষ্ট হয়ে গিয়েছে, তার মামলাটা, এটা কিন্তু 326-এ কিন্তু মামলা করা যাবে। এটা কিন্তু লাগবে না। কারো যদি গ্রিভিয়াস হার্ট হয়ে কোনো অঙ্গহানি হয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে 326 ধারা আছে আমাদের দণ্ডবিধির, সেই অনুযায়ী মামলা করে এটাকে শাস্তি দেওয়ার কথা ছিল। আমি জানি না কি কারণে এটা এখনো হয়নি, আমি বলতে পারছি না। আমি তৃতীয় কথা, আপনি যেটা বলছিলেন, এখন আপনার কথায় আসছি যে আইন যেটা আছে, দেখেন আপনি যেটা বলছিলেন, আমি কিন্তু শেফা হাফিজা যেটা বলছিলেন যে আইন আছে, আইন তো ঠিকই আছে। 304-এর এটা কিন্তু ডাক্তারদের নেগলিজেন্সের জন্য না, এনি নেগলিজেন্স। ওই যে বাসের যে ড্রাইভার, সে যদি মানুষকে মেরে ফেলে, তখনও কিন্তু 304-এর মামলা হয়। 304-এর এতে মামলা হবে। সে মারার জন্য মারেনি, সে কাজ করতে যায় মেরে ফেলছে, হ্রাস করে বা অন্য কোনো কারণে, তার নেগলিজেন্ট অ্যাক্টিভিটিজের জন্য ওই লোকটা ক্ষতিগ্রস্ত, মৃত্যুবরণ করেছেন। এই জন্য হয় কি, এখন তার নেগলিজেন্ট কিনা না সেটা প্রমাণ করতে হবে। দুজন ডাক্তারও লাগবে না, একজন ডাক্তার হলে হবে। মানে একজন এক্সপার্টকে বলতে হবে, ডাক্তারও লাগবে না। একজনকে বলতে হবে কাগজপত্র দিয়ে, হ্যাঁ তার এই নেগলিজেন্ট যদি আপনি এখন অপারেশনের রিপোর্টটা যদি নিতে পারেন, দেখা যায় যে ভুল অপারেশন হয়েছে, তাহলে তো হবে। অথবা আমি দেখি এখন আমাদের বাংলাদেশে অনেক সময় সুই গজ এগুলো রেখে দেয় অপারেশনের পরে। এটা যদি উনি প্রমাণ করতে পারেন, ডাক্তার সাহেবকে প্রমাণ করতে হবে তিনি ভুলে রেখে, মানে এটা তুমি ম্যালাফাইডি না, উনি একদম মানে তার এটা মানে অনিচ্ছাকৃত ভুল, এটা যদি প্রমাণ হয়, তাহলে উনি মাপ পাবেন। আদারওয়াইজ কিন্তু তার নেগলিজেন্সে আসবে, তার কিন্তু হবে 324-এ হবে তখন নেগলিজেন্স। মানে এটা তো পার্মানেন্ট ড্যামেজ হবে না, এটা আঘাত হবে, সাধারণ আঘাত, তখন 324-এর মামলা হবে। অর্থাৎ ফৌজদারি আমাদের দণ্ডবিধিতে কিন্তু অনেকগুলো বিধান আছে। তারপর তবে আমি এইসব কারণেই বলছি যে একটা ওই যে ডক্টর লেলিনের সাথে আমি একমত, একটা সুরক্ষা আইন করতে হবে। সেইখানে ডাক্তারদের সুরক্ষা থাকবে, সেইখানে রোগীদের সুরক্ষা থাকবে, সেইখানে মেডিকেল যারা কাজ করেন সকলের সুরক্ষা থাকবে। এবং এইখানে যদি আমাদের রোগীদের সুরক্ষা থাকে যে আমি এইগুলো পাবো, না পেলে আমার এই ফৌজদারি অপরাধ হবে, এগুলো করতে যায় উনি ভুল করলে। বা এই যে ক্লিনিকে দেখেন, একটা আমার কাছে খুব আশ্চর্য লাগে, 2014-র পরে তাদের কোনো লাইসেন্স নবায়ন নাই। ওটা তো কোনো লাইসেন্স নাই। নবায়ন না থাকা মানে কি আপনার কোনো লাইসেন্স নাই। আপনার যখনই নবায়ন করবেন তখনই আপনার লাইসেন্সধারী। আপনার একটা 1960 সালে একটা লাইসেন্স করে রাখলেন, আপনার তো লাইসেন্স হবে না। এটা আপনার যখন নবায়ন নাই, এই যে ঘটনাটা, এটার জন্য কার দায় দায়িত্ব থাকবে? কিন্তু আমি আপনার কথার ফাঁকে একটা প্রশ্ন করে ফেলি। এই যে লাইসেন্স ছাড়া যারা ব্যবসা করছেন, বা আমরা শুনি যে ডাক্তারি লাইসেন্স ছাড়া চিকিৎসা করছে, হ্যাঁ, বছর পর বছর, এগুলোরও কি আইনি কাঠামোর দুর্বলতা আছে এগুলো বিচার করার জন্য? এইখানে দেখেন আপনি ওই যে যে একটা আইন আছে না, যে মেডিকেল আমি বলছি আইনটার নাম হচ্ছে, এটা অর্ডিন্যান্স আছে মেডিকেল, এটার নাম হচ্ছে যে মেডিকেল প্র্যাকটিস এন্ড মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক অর্ডিন্যান্স একটা আছে না, 1982 ওইটার সেকশন 13-এ এটা কিন্তু বিধান আছে, যদি কোন ক্লিনিক যদি করে তাহলে মামলা করবে 13(2)-তে, ওর 6 মাসের জেল হবে।
এটা করতে হবে, ডিজি কে মামলা করতে হবে। 14 আছে থেকে ডিজি ছাড়া অন্যকে মামলা করলে হবে না, আইদার ডিজি অথবা তার কাছে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসারের মামলা করতে হবে, আমি আপনি মামলা করলে হবে না। এটা দেখেন, এই যে আজকে র্যাব মামলা করতে, এই মামলা কিছু হবে না, তার কগনিজেন্স নিতে পারবে না কোর্ট। রোজি ওই যে তার লাইসেন্স বিহীন এই যে কোনো মামলা করে র্যাব, এই আমি আমি এটা বলতে চাচ্ছি যে এই মানে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে, আমরা তো ইন্টারনেটের মনে হয় সমস্যা হচ্ছে অ্যাডভোকেট আমির। অধিকার ছিল, সেই অধিকার প্রয়োগ ঠিক মতো হয়নি। আমার মনে হয় মেডিকেল নেগলিজেন্স বা মেডিকেল আপনার বেসমেট ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে বলছিলেন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ অ্যাডভোকেট আমিন, আমরা এখন মনে হয় শুনছি, বলেন। হ্যাঁ, আপনি দেখেন সেই ডাক্তার সাহেব 302 মামলা করছে, কিন্তু আজকে যদি ওইরকম সুরক্ষা আইন থাকতো তাহলে দ্রুত একটা মামলা করা যেত ওই আইনে, এবং দ্রুত বিচার এটা শাস্তির ব্যবস্থা করা যেত। আমি মনে করি যে একটা নতুন আইন করা উচিত। এই আইনগুলো যেগুলো আছে সেগুলো এইভাবে না। আর তারপর আমাদের হয় কি যে শিপা যেটা বলছিলেন যে আমাদের লিডারশিপ, হ্যাঁ, যিনি নেতা তাকে তো সব দেখতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন, এটা ডেফিনেটলি তাকে উনি দেখবেন, উনি তো নেতা, কিন্তু অন্যদেরও দায়িত্ব আছে। এখানে হচ্ছে যে সকলে দায়িত্ব নিতে, উনি দেখবেন এবং অন্যরাও দেখবেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি অন্যরা কোনো কিছু দায়িত্ব নিতে চাচ্ছেন না। এই যে দায়িত্ব যারা নিচ্ছেন না তাদের কিন্তু আইনের আওতায় আনতে হবে। তা যার নিজস্ব দায়িত্ব ছিল এটা করার, উনি যদি না করে থাকেন তাহলে তার দায়িত্বহীনতার জন্য তাকে কিন্তু দায়ী করতে হবে। এই জন্য আমি মনে করি একটা কম্প্যাক্ট আইন করা উচিত। এই যে আমি সম্পূর্ণ একমত যে একটা কম্প্যাক্ট আইন করতে হবে সবকিছু নিয়ে। ধন্যবাদ। এবং আমি সকলকে ধন্যবাদ দিই, সবার সাথে আলোচনা করে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আজকে আলোচনায় যে ব্যাপারটা আসলে উঠে এসেছে সেটা হলো বাংলাদেশের চিকিৎসা সেবায় অবহেলার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো যথাযথ আইনের কাঠামোর অভাব। দেশের নাগরিকদের এবং সকল ধরনের স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আজকে জরুরি ভিত্তিতে একটি পরিপূর্ণ আইন প্রয়োজন, এবং তার বাস্তবায়নও অত্যন্ত প্রয়োজন, দৃঢ় বাস্তবায়ন আমাদের জন্য প্রয়োজন। এর জন্য যদি প্রয়োজন হয় তবে সংবিধান সংশোধন করতে হবে। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়টিকে কিছু সংখ্যক প্রতারক, আপনাকে কিন্তু সংবিধান সংশোধন করার দরকার নাই, সংবিধানে কিন্তু আপনার সবকিছুই আছে, এইখানেও আছে, আমাদের দেখেন 32 তে আছে। এটা কিন্তু ইয়ে না, আপনাকে আইন পরিবর্তন করতে হবে, আইন প্রণয়ন করতে হবে। আমরা স্বাস্থ্যসেবার মতো এবার কোভিড আমাদেরকে আসলে ঠিকভাবে বুঝিয়ে দিল যে স্বাস্থ্যসেবার মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা খাতকে আমরা কিছু ঠক, বাটপাট, প্রতারকের হাতে আসলে আমরা ছেড়ে দিতে পারি না। আমরা কোভিডকালীন সময় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্রটি দেখলাম তার পুনরাবৃত্তি আমরা আসলে চাই না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই একই সমস্যা ভুগুক, এটা আমি চাই না। আপনাদের চারজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের ফোরামের পক্ষ থেকে। আমাদের দর্শকদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার ফেরত আসবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।